স্পেসিফিকভাবে বলি, আমার সার্কুলার হয়েছিল 26/10/2021 সাল। এরপরে আমরা জানি একটা করোনাকালীনের একটা সময় ছিল। এরপর আমাদের রিটেনের পরীক্ষা দিই আমরা 18/3/2023, মাঝখানে কেটে যায় 2টি বছর। এরপর আমাদের তৃতীয় ধাপে, মানে 3টি ধাপে পরীক্ষা শুরু হয়, ভাইবা শুরু হয়। ভাইবার প্রথম তারিখ শুরু হয় 4/2/2024। একটু লক্ষ্য করলে দেখবেন, আমি সবাইকে একটু লক্ষ্য করার কথা বলছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইখানে যে আমরা এসেছি, এই হয়তো একটু পরিবেশটা একটু অন্যরকম, কিন্তু আমাদের যে মূল দাবি, সেই মূল দাবি, মূল উদ্দেশ্য একটি চাকরি পাওয়া। আপনি যদি সার্কুলারটি লক্ষ্য করেন, 3061 জনের সার্কুলার ছিল। আমি জানি না এটা কতটুকু পদোন্নতি পেয়েছে। সেই সময় আমরা যারা পড়তাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনারা সবাই এটাও জানেন, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা একটা বিশেষায়িত শিক্ষা। বিশেষায়িত শিক্ষাতে কিভাবে 88% শিক্ষক স্বল্পতায় ভুগতে পারে আমি অবাক হই। আমাদের যে প্রিন্ট মিডিয়া, আমাদের যে এত চ্যানেল, কোনো চ্যানেলকে আমি একটিবারও এই লক্ষ্য করতে পারলাম না যে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা বারবারই বলি যে আমরা অনেক উন্নতি হচ্ছি, আমরা ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছি। বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা শুধু মুখেই বলে গিয়েছে যে আমরা ডিজিটাল হয়েছি, আমরা স্মার্ট হয়েছি। কি ভাই রে, আমার কথা কি সত্য? আপনারা কি সবাই বুঝতে পারেন যে আমরা কী ধরনের স্মার্ট হয়েছি? এই ধরনের স্মার্ট হয়েছি যেখানে আমার ছোট ভাইরা পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে 21টা কোর্স থাকে, 27টা কোর্স থাকে, মাত্র 3 জন ক্লাস নেয়। একজন খণ্ডকালীন টিচার নিয়ে ক্লাস নিয়ে চলে যায়। কোনো রকম দেখভাল নাই, কোনো রকম বলা কওয়া কোনো নাই। আমি যেই শিক্ষা ব্যবস্থার বলতেছি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আমরা বারবারই বলি কারিগরি শিক্ষা নিলে কেউ বেকার থাকবে না, কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশি শিক্ষা মিলে। সেই কারিগরি সেক্টরে একটা মানুষকে দেখাইতে পারবেন যেখানে সে আমাদের সময়, আমরা যখন 2012 সালে আমি ডিপ্লোমাতে জয়েন করি ঠাকুরগাঁও পলিটেকনিকে, এরপরে আমি কোনো টিচার পাইনি, একজন শুধু আমার বিভাগীয় প্রধান ছিলেন। এরপরে সবগুলো আসতেন, চলে যেতেন, সবগুলো বিসিএস নন ক্যাডার থেকে আসতেন ওনারা, এসে শুধু বাংলা, সমাজবিজ্ঞান, ইংরেজি, কোনো রকম টেকনিক্যাল সেক্টরে আমার লোকজন পাইনি। আমরা বলি একটি বিশেষায়িত শিক্ষা। কি বিশেষায়িত শিক্ষা? এখানে কি বিশেষ শিক্ষা দেওয়া হয়? শুধু আমার কারিগরি শিক্ষা বোর্ড শুধু আমার প্রতিবাদী প্রবিধান চেঞ্জ করে। এখন 2022 প্রবিধান চলছে। আপনারা কি জানেন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন আমার সময় ছিল কম্পিউটার টেকনোলজি, এই ডিপার্টমেন্ট নাম হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি বলতে চাই, আমি সরকারকে বলতে চাই, সায়েন্স টেকনোলজি যে ঢুকালেন, এখানে কয়টা সাবজেক্ট ইনক্লুড হয়েছে? যেই স্যাররা পড়িয়ে এসেছেন, আমার আইওটি আছে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, কোন স্যার আছে আইওটি নিয়ে পড়াশোনা করে তার এখানে এসেছেন? একটি স্যারও নেই। সবচেয়ে বড় বিষয়, স্যাররা আছেন, আমরা বারবার বলছি, মাত্র 88%, মানে 88% শিক্ষক স্বল্পতায় ভুগছে, মাত্র 12% শিক্ষক নিয়ে চলছে। এটা শুধুমাত্র একটি পলিটেকনিকের কথা নয়, গভর্নমেন্ট পলিটেকনিকে যত বাংলাদেশে আছে 49টা পলিটেকনিকের কথা বলছি, তার সাথে সাথে টিএসসি আছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে। আপনার খোঁজ নিয়ে দেখেন। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমরা যে অভ্যুত্থান নিয়ে আমি রাজপথে নেমেছি, আমি মিরপুর 10-এ ছিলাম, আমার যারা বড় ভাই, ছোট ভাই, আমার সামনে সুজন ভাই আছে, আমরা কি কষ্টটা করেছি শুধুমাত্র এই চাকরি আমরা কোটা আন্দোলন মুক্ত করার জন্য। কোটা মুক্ত কেন হবে? আমার বাবা যুদ্ধ করেনি, আমার দাদা যুদ্ধ করে নাই, কিন্তু আমি তো ট্যালেন্টেড, আমি তো টিকেছি। আমার যে ছোটো ভাই রাত দিন 24 ঘন্টা গাজীপুরে পড়াশোনা করে, কতদিন আপনারা খবর নিয়েছেন? তারা এই যে একটা গভর্নমেন্ট জবের জন্য গত পরশুদিনে একজন মারা গিয়েছে, কতজন জানেন আপনারা? তাহলে আমি ডিপ্রেশনে ভুগছি, আমার বড় ভাই ডিপ্রেশনে ঢুকছে, আমার ছোটো ভাই ডিপ্রেশনে ভুগছে। এটা দায়ভার কার? রাষ্ট্রের না? আমি যে মিরপুর 10-এ এলাম, আমার বড় ভাই যে যাত্রাবাড়িতে গেল, তাই যে গুলিবদ্ধ হলো, কি কারণে? এই মাত্র কোটা মুক্ত করার জন্য। তাহলে আপনি একটু চিন্তা করেন, কোটা মুক্ত হলো কি কারণটা কি? যেন আমি আমার মেধায় চাকরি পাই। এই মেধায় চাকরি হওয়ার যার দ্বার প্রান্তে আমি 21 সালে আমার সেই সার্কুলার আমার রিটার্ন দিলাম 23 সালে, 2 বছর পরে। এরপর ভাইবা শেষ করলাম 24 সালে, 4 বছর। এটা কি কল্পনা করা যায়? 4 বছর একটা সার্কুলার শেষ হতে পারে? কি ধরনের কথা? আমি কোটা মুক্ত, আমার কোটা আমি মেধা দিয়ে টিকলাম, কিন্তু আমি পেলাম না। এটা কি হতে পারে? আমার প্রিন্ট ভ্যানদের কথা বারবার কথা বলি, কারিগরি আমরা যতগুলো দেখছেন এখানে যারা ভাই বোন আছে সবাই মেধাবী, আমরা বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনারা এটাও জানেন যে আমরা 10ম গ্রেডে সরাসরি 2nd ক্লাস অফিসার। এখানে যারা বসে আছেন এইভাবে শিকল পরে যারা দাঁড়িয়ে আছেন, ঘাম পড়ছেন, আমরা সবাই 2nd ক্লাস অফিসার হব। তাহলে আমাদের সম্মানটাও তো নষ্ট। এক কথা বলি, আমি কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে চাকরি মিলে কয়টা চাকরি মিলছে? আপনার খোঁজ খবর নেন?
আমার খালি আমার প্রিন্ট মিডিয়াকে বলা হয়। আমি এইমাত্র আমার এক এটিএন বাংলার কথা বললাম ভাই স্যারে, তিনিও খোঁজখবর নেন না, শুধু বলে বলে বড়ান। তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য কোথায়? আমি কোন জায়গায় যাব? আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাই, কালকে অধিদপ্তরে যাই, কালকে পিএসসিতে যাই, আজকে সর্বশেষ এই মানববন্ধনে দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে। আমি জানি না এখানেও সমাধান হবে কিনা। আমার মা কষ্ট করে, আমার বাবা প্রতি ওয়াক্তে দোয়া করে। 4 বছর ধরে এখানে 2-3টা ঈদ চলে গেছে, 2টা রমজান চলে গেছে, কোনো তাহাজ্জুদ মনে হয় আমার অনেক ভাইয়ের মিস যায়নি। শুধুমাত্র চোখের পানি ঝরে, এই পানি চোখের কেউ দেখবে না, এই কষ্ট কেউ কি দেখবে না? কেউ কি নাই? কি কারণে আমি আজকে এখানে দাঁড়িয়েছি কেউ কি বলার নাই? আমার কথাটা এটাই যে একটু চিন্তা করেন। আমরা কারিগরি শিক্ষার উন্নতির কথা বলি কিন্তু টিচার দিতে পারি না। আমি কারিগরি শিক্ষার কথা বলি, আমি ল্যাব ফ্যাসিলিটি দিতে পারি না। আমি কারিগরি শিক্ষার উন্নতির কথা বলি, আমার যে 10ম গ্রেডে পাওয়া প্রাপ্ত চাকরি, সেই চাকরিতে আমি 4 বছর ধরে ব্লক। কি এক অদৃশ্য কারণে, কি এক অদৃশ্য কারণে। আমি আমার প্রিন্ট ভাইদেরকে বলি, বারবার বলি, অনুরোধ করি, দরকার হলে আমি পায়ে পড়বো, তাও রাজি আছি, কিন্তু এইটার জবাব আমাকে দেন। আজকে আমাদের সমন্বয়করা রাত দিন কষ্ট করেন, কই আমরা তো একবারও আসে কোনো চ্যালেঞ্জকে দেখলাম না। এই কারিগরি শিক্ষাকে উন্নত করতে গেলে শিক্ষায় আগে শিক্ষিত দিতে হবে। আমি যে ল্যাব ফ্যাসিলিটি দিব, আমি যে ক্লাস নিব থিওরিটিক্যাল ক্লাস, সেই টিচারই তো নেন। এই একটা কথাই তো আমার, যেই কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, যেই কারিগরি শিক্ষায় আপনি 2nd ক্লাস অফিসার দিচ্ছেন, সরাসরি 10ম গ্রেড, একটা বিসিএস ক্যাডার হলে 9ম গ্রেড লাগে, সেখানে আমরা 10ম গ্রেডে সবাই অন্তর্ভুক্ত হব। তাহলে আমি এত অবহেলিত কেন? আমি 4 বছর ধরে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব পিএসসিতে। আমি কম্পিউটার ডিপার্টমেন্টের, আমার মনে পড়ে না লাস্ট কবে আমি নতুন কোনো সার্কুলার পেয়েছি। সার্কুলারও নেই, একটা সার্কুলার পেলাম, সেটাতেই দেখলাম, কিন্তু এক অদৃশ্য কারণে আমি আর এটা দিতে পারতেছি না। আমার কষ্ট লাগে, আমার যারা ভাই আছে, যারা বোন আছে, তাদের কষ্ট লাগে। 3,500 আমার মনে করি 3,500 পরিবার যেমন উন্নত হবে, পারিবারিকভাবে আর্থিকভাবে তারা যেমন উন্নত হবে, সেম অ্যাজ লাইক এট প্রতিটা পলিটেকনিক, প্রতিটা টিএসসি শিক্ষকে ভরপুর হবে। শিক্ষক যখন থাকবে তখন ক্লাসগুলো আর অটোমেটিকভাবে সুন্দর করে করা পসিবল হবে, এবং যে পাঠদান এবং থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস সব কিছু করা পসিবল হবে। শুধুমাত্র শিক্ষক ছাড়া একটা স্টুডেন্ট ইনস্টিটিউট, একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেমন চলবে না, সেইভাবে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আদৌ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে না। আমি অনেককে দেখেছি 3.50, 3.6097 কোনো রকমভাবে স্কিল না। কেন স্কিল না? মাঝখানে 2016 থেকে 2021 সাল এবং 24 সাল 8 বছরে কোনো সার্কুলার হয়নি, ওই একটাই সার্কুলার। তাহলে ও কী শিখছে? ও শুধু ওই থিওরিটিক্যাল পড়াশোনাই করছে। তাহলে আমি যে বিশেষায়িত শিক্ষা বলছি, আমি যে জেনারেল শিক্ষা থেকে বিভক্ত, এটার মূল ডিফারেন্সটা কোথায় আমাকে বলেন। আমার ডিফারেন্সটা আমাকে কেউ বুঝিয়ে বলেন যে আমি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে না একটা চাকরি পাচ্ছে, না স্কিলফুল হচ্ছি, কোনোটাই হতে পারতেছি না। তাই আমি চাই আমরা যারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজে স্কিলফুল হয়েছি, আমি বের হয়েছি 2016 সালে, এখন 8 বছর হচ্ছে একটা সরকারি চাকরি পাচ্ছি না। যে চাকরি আমি ভাইবা দিয়েছি, আমি শিওর, কারণ আমরা জানি 3061 জনের বিপরীতে ভাইবা দিয়েছে 72 জন। দেখা যায় যে গড়ে 2 জন বা 2.5 জনও হয় না। তাহলে আমি ধরে নিতে পারি যে আমিও টিকতে পারি, জানি না আল্লাহ রিজিকে রাখছেন কিনা। কিন্তু যারা নিশ্চিতভাবে 3টা 4টা 5টায় টিকেছে একই রকম ব্যক্তি, তাদের কি দোষ? এই দোষটা আমি চাই আমাদের যে সমন্বয়ক আছেন এবং আমাদের যে বর্তমান রিফর্ম, আমরা বলছি সংস্কার, আমি কোনো রকমভাবে সরকারের সংস্কার দেখতে পাচ্ছি না। আমি কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে এই কথাগুলো বললাম। আমি জানি না আমি কত গুছিয়ে বলতে পেরেছি, কিন্তু উদ্দেশ্য আমার যে আমার এই সার্কুলার ফলাফল অতি দ্রুত হয়ে যাক। একটি মানুষ 4 বছর ধরে কষ্ট করতে পারে না, একটি মানুষ 4 বছর ধরে কোনো জায়গায় মুভ করতে পারে না, এটা খুবই কষ্টের দাগায়। বারবার জিজ্ঞেস করে, আমার অনেক ভাই বোন আছে কোনো বাসায় 2-3 ঈদ বাসায় যাইতে পারে না। কেন যাইতে পারে না? ওই পাশের লোকজন জিজ্ঞেস করে, কিরে তুই তো ভাইবা দিলি, রেজাল্ট কই? তার মানে তুই টিকিস নাই, রেজাল্ট মনে হবে না, এগুলা ভুয়া। আমি চাই না এই ধরনের কেউ বিড়ম্বনায় পড়ুক, কোনো অপমান পড়ুক। আমি একটা চাকরি করি যদিও, কিন্তু যারা আমার একেবারেই ক্লোজ বড় ভাই ছোটো ভাই, আমি অনেককে দেখেছি খুব কষ্টের দিন আপনিপাত করছে, না তারা বিয়ে করতে পারছে, না তাদের পারিবারিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারছে, না আর্থিকভাবে সে সচ্ছল হচ্ছে। একইভাবে সবচেয়ে বড় কথা, যেই জায়গায় আমি যাই চাকরি করব, সেই শিক্ষার্থীরাও তো বঞ্চিত হচ্ছে। তারা তো শিক্ষক পাচ্ছেই না, কোনো রকম ল্যাব ফ্যাসিলিটির সুযোগই নাই, কোনো ক্রাব ইনস্ট্রাক্টর কোনো ক্লাস নেয় না, শুধু ভয়ভীতি দেখায় যে আমরা আসি, আমরা বিসিএস ক্যাডার, নন ক্যাডার। আর বেটা তুই বিসিএস ক্যাডার, তো তুই বিসিএসে পাইলি না কেন?
ক্র্যাব ইন্সট্রাক্টর 16তম গ্রেড 14তম গ্রেডে এসে মাতলামি দেখায় বড় লোকই দেখায়, এটা মিথ্যা কথা। এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা আপনাদেরকে আপনি নোবেল বিজয়ী, আপনাকে সম্মান করি। আমরা ছাত্র জনতা আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছি। তাতে সমন্বয়ে যারা আছেন তারাও দৃষ্টিপাত করতে চাই। দেখেন, একটা মানুষ যেমন চাকরির কষ্টে ভুগছে, একইভাবে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, তারাও কিন্তু প্রকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে না, শুধুমাত্র সার্টিফিকেটলি তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে। তাহলে আমি চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমার নিজের চাকরিটা যেন আল্লাহ খুব দ্রুত সমন্বয়করা দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই জয় হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।